আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 7 দিন ছুটি শেষে প্রথম কর্মদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন তাদের সঙ্গে। দর্শক, টানা ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি অফিস, আদালত, সচিবালয় সহ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, ঈদের টানা ছুটি শেষে সচিবালয়ে উপস্থিতি এবং কর্মব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। নুসরাত, আসলে আপনাকে জেনে রাখি যে পবিত্র ঈদুল আজহার 7 দিন ছুটি শেষে কিন্তু সচিবালয়ে কিন্তু বলা যে কর্মব্যস্ততা কিন্তু পুরোদমে শুরু হয়েছে। সকাল 9টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন। পাশাপাশি যে সকল দপ্তরের সকল মন্ত্রণালয়ের যে সকল মন্ত্রী এবং দপ্তরের কর্মকর্তারা কিন্তু তারা এসেছেন। আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে রেখেছি। আজকে শুরুতে কিন্তু আমরা এসে কিন্তু কথা বলেছিলাম যে বাণিজ্য মন্ত্রীর সাথে আমরা সংক্রান্ত বিষয়ে, পাশাপাশি আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে একটি শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভেচ্ছা বিনিময়ের পরে কিন্তু তিনি গণমাধ্যমের সাথে একটু কথা বলেছেন। সেটি এই যে আমরা জানি যে আদ্দিন হাসপাতালে যে 6 জন শিশু যে মৃত্যুর ঘটনায় কিন্তু যে তদন্ত কমিটির একটি প্রতিবেদনের অংশ হিসেবে যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই হাসপাতালে যে শিশুর যে মৃত্যুর ঘটনা আসলে হাসপাতাল কতটুকু দায়ী, যে আইনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিভাবে সরকারকে আইন দিয়ে সহায়তা করতে পারে, সেই জন্য অ্যাটর্নি জেনারেল এসেছেন। তারা যেটি বলছেন যে আইনের ফাঁকফোকর দিয়ে যারা প্রকৃত দোষী তারা যাতে বের না হতে পারে, সেই ব্যবস্থাটি কিন্তু সর্বোচ্চ সহজে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে কিন্তু সেটি করা হবে। পাশাপাশি আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। সেই তথ্যমন্ত্রী আমাদেরকেও ওই শুভেচ্ছা বিনিময়ের পরে কিন্তু সেটি বলেছেন যে আদ্দিন হাসপাতালের সাংবাদিকদের যে ওপর যে সেই হামলার ঘটনা কিন্তু তিনি বলছেন দোষীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবেন। এছাড়া যে অন্যান্য সকল যে দপ্তর রয়েছে, যে 6 দিন কাজ বন্ধ থাকার যেই ঝিমিয়ে পড়া যে পরিবেশ, সেটি কিন্তু ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু কর্মব্যস্ততা কিন্তু পুরোদমে কিন্তু শুরু করেছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। টানা ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস, আদালত। 7 দিন ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে যোগ দিতে গতকাল ভোর থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন বিলম্বে ঢাকায় আসতে ক্ষোভ জানিয়েছেন অনেক যাত্রী। এদিকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে সড়ক পথে ঢাকা ফিরছে অফিসকামীরা। এছাড়াও ভোর থেকে লঞ্চে ঢাকা ফিরছে দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও। হ্যাঁ, অনেক ভোগান্তি ছিল। আমাদের ট্রেন সময় হলো 6টা বাজে, তারা 1.5 ঘন্টা পর আসে। আমাদের এখানে কষ্ট হয় না রেল স্টেশনে? 8টা সাড়ে 8টা থেকে পৌঁছানোর কথা, 1.5 ঘন্টার মতো লেট হয়েছে। তৃপ্তিদায়ক না, কারণ এখন একদিক দিয়ে হলো টাকার মূল্যটা বেশি। আগে এরকম টাকা আসে না, এখন 1800 টাকার টিকিট নিচ্ছে ট্রেনে, আর আগে আসতাম 1800-900। আমরা তো সঠিকভাবে টিকিট কাটতে পারি, যেটা সত্যি কথা। এটা ডাইনে বামে করে টিকিট কাটতে হয় এবং দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। দর্শক, এই মুহূর্তে টেকনিক্যাল মোড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং ফিরতি ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। নুসরাত, আসলে ঢাকায় কিন্তু মানুষ সব পথেই আসা শুরু করেছে। কেউ ট্রেনে আসছে, কেউ বাসে করে আসছে এবং ভোরবেলাতে কিন্তু লঞ্চে করেও মানুষজন ঢাকায় ফিরেছে। আমরা এখন টেকনিক্যাল মোড়ে রয়েছি। এখানে ঠিক দেখতেই পাচ্ছেন একটি করে বাস আসলে এখানে আসছে এবং যাত্রী নামিয়ে দিয়ে সেই বাসগুলো চলে যাচ্ছে। যেহেতু রাজধানীতে আসলে বাস বেশিক্ষণ থাকার সুযোগ নেই, এই টেকনিক্যাল মোড় পর্যন্ত এই বাসগুলো আসতে পারে। এইখানে মূলত উত্তরাঞ্চলের যে সকল বাসগুলো রয়েছে সেই বাসগুলোই কিন্তু বেশি আসে। পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁ, নওগাঁ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, এই ধরনের বাসগুলো তারা
আসে এবং এখানে যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলো চলে যায়। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা যখন এই যে ঢাকায় ফিরে আসলেন কোনো ধরনের যানজটে পড়েননি, রাস্তাঘাটে যানজট ছিল না, ভোগান্তি ছিল না এবং রোজার ঈদে যে একটি অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের, সেই বিষয়টিও কথা বলেছেন যে আসলে এই দেওয়ার এমন কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি। এছাড়া ট্রেনে কিন্তু একটি শিডিউল বিপর্যয় ছিল, দুইটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত যাত্রীদের বিলম্ব হয়েছে এবং সেখানে অনেকে ক্ষোভ জানিয়েছেন যে ট্রেনের অতিরিক্ত সময় লাগার ফলে তাদের কিছুটা ভোগান্তি হয়েছে। টিকিট পাওয়া নিয়েও কিন্তু অনেকের অভিযোগ ছিল যে আসলে অতিরিক্ত টাকা দিয়ে তাদের টিকিট কাটতে হয়েছে। লঞ্চে কিন্তু মানুষজন স্বস্তিতেই ফিরেছে, স্বস্তির কথা জানিয়েছেন ভোরবেলা যখন দক্ষিণাঞ্চলে মানুষজন এসেছিলেন। সব মিলিয়ে বলা চলে কর্মব্যস্ততা শুরু হচ্ছে এবং রাজধানীতে সব মানুষই ফিরে চলে আসছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ নুসরাত। ধন্যবাদ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কারণ ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যাত্রা পথের মতো ফিরতি পথেও দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাসে ঢাকায় ফিরছে মানুষ। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি, ফলে স্বস্তিতেই গন্তব্যে পৌঁছতে পারছেন অধিকাংশ যাত্রী। ঢাকা টাঙ্গাইল সড়কের এলেঙ্গা, যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে তুলনামূলকভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে গতকাল বিকেল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহনের ধীর গতি তৈরি হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হল নেমেছে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবং টাঙ্গাইলের যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সকল যে বাস টার্মিনাল। আমি সকাল থেকে মহাসড়কে যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস, পাবনা বাইপাস হল নেমেছে। তবে যেটি বলা হচ্ছে যে আসলে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোথাও যানজট বা ধীর গতি ব্যাপক ভিড় রয়েছে। তবে যাত্রীরা যেটি বলছেন যে যাত্রা পথের মতো ফিরতি পথেও তারা সেই গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল এবং প্রাইভেট কার এবং মাইক্রোবাসে তাদের গন্তব্যে যাচ্ছে। এখানে আমি যে বিষয়টি জানিয়ে রাখি যে যাত্রীদের কাছ থেকে অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে, তারা যেটি বলছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীরা করেছেন। তবে চালকরা বা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে যাত্রাপথে ভর্তি হলেও গাড়িতে ফিরতি পথে কিন্তু তাদের তেমন প্যাসেঞ্জার বা যাত্রী থাকে না, যার কারণে কিছুটা ভাড়া তারা বেশি নিচ্ছেন, এমনটাই বলছেন কিন্তু বাস চালক হেল্পাররা। তবে পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে যাত্রাপথের মতো তারা কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় কাজ করছেন যাতে করে মানুষজনের নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা মহাসড়কে কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা করেনি, অনেকটাই নিরাপদে মানুষজন তাদের গন্তব্যে যাচ্ছে। এতটুকু ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে। ধন্যবাদ। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলমের দোসর, তাকে নিয়োগ দেওয়ার কারণে ব্যাংকে আবার লুটপাট হবে। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করছি, পুলিশ কিছুক্ষণ পরে এসে বলছে মাইক বন্ধ করেন। আমরা বলছি মাইক কেন বন্ধ করব? এই কথার পরে পুলিশ সাউন্ড গ্রেনেড আর গরম পানি
ফানি নিক্ষেপ করা শুরু করছে। এইখানে সৎ লোক থাকতে হবে যাদের দ্বারা 18 কোটি মানুষের টাকা হেফাজত থাকবে এবং প্রবাসী ভাইদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমানত হেফাজত থাকবে। আমাদের দাবি একটাই, কোনো এস আলম বা আওয়ামী লীগের দোসররে আমরা এই ব্যাংকে চাই না। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আন্দোলনের সবশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের? আজকে সকাল থেকে ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারা তাদের এই হেড অফিসে অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করার পর যখন তারা এই বিশেষ করে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান এবং প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আন্দোলন করছিল, ওই সময় সরকারের বিশেষ করে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের উপর হামলা করা হয় এবং টিএসএল এবং তাদের উপর লাঠিচার্জ করে যে তাদের এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান খোরশেদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, এই দাবি তারা তাদের পদত্যাগের দাবিতে তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান তাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল, তারা এমনটা দাবি করছেন। তারা বলছেন যে তারা কোনো রোড ব্যারিকেড দেয়নি, গাড়ি ঘোড়া কোনো বন্ধ করে নেয়, তারপরেও কিন্তু তাদের উপর এই হামলাটি চালানো হয়েছে এবং এই লাঠিচার্জ এবং হামলার পরে প্রতিবাদে তাদের গ্রাহক ফোরামের পক্ষ থেকে তারা প্রতিবাদ সমাবেশ করছে এবং আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে এই হামলা তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এই নিন্দার পরবর্তী তারা এই মুহূর্তে সাংবাদিকদের সাথে তারা ব্রিফ করছেন এবং তাদের দাবিগুলো বিস্তারিত তুলে ধরছেন। তবে আপনাকে যে বলে রাখতে চাই যে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে আসলে আজকে যে তারা অবস্থানের যে বিষয়টি সেটা আগে থেকে তাদেরকে জানানো হয় নাই এবং শান্তি শৃঙ্খলা পালনের জন্য অর্থাৎ তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই হামলাটি চালানো হয়েছিল আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো নুসরাত, আপনাকে যেমনটা জানিয়েছিলাম যে আসলে তারা এখন এই মুহূর্তে সাংবাদিকদেরকে ব্রিফ করছেন, পরবর্তী আন্দোলন কি চলবে কি চলবে না সেটা বিস্তারিত জানাবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ, কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানির পর এই আদেশ দেওয়া হয়। এর আগে 24 মে ওই আদালতের বিচারক আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা সহ 2 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ, শুরু হবে আগামীকাল থেকেই। এর আগে সকাল 8টার দিকে প্রিজন ভ্যানে সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে দেওয়া এই আদেশের মাধ্যমে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার। দ্রুত বিচার কাজ শেষ করার চেষ্টা করা হবে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর। মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য চার্জ গঠন করেছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, বিচার কাজ সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নুসরাত, কিছুক্ষণ আগেই কিন্তু আলোচিত এ ধর্ষণ এবং হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ কিন্তু দিয়েছে, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার কাজ শুরু হয়ে গেল। আগামীকাল থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং দ্রুত এই মামলা যেন শেষ হয় এ ব্যাপারে কিন্তু সবাই সোচ্চার রয়েছে। আমরা এখানে সকাল থেকেই উপস্থিত রয়েছি। সকাল 7:45টার দিকে কিন্তু এই মামলার অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে আদালতে আনা হয় এবং এজলাসে তাদের উপস্থিতিতেই কিন্তু বিচারক কিন্তু এই অভিযোগ গঠনের এবং বিচার শুরুর আদেশ কিন্তু দেয়। এ বিষয়ে এই মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু তিনি কিন্তু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আদালতে উপস্থাপন করেছেন যে এই মামলার যে আসামি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো পড়ে শুনিয়েছেন এবং দ্রুত যেন বিচার শেষ করা হয় এবং প্রতিদিন অর্থাৎ প্রতি কার্যদিবসে যেন এই মামলাটি রাখা হয় এই বিষয়ে আবেদন করেছেন এবং আদালত কিন্তু তাদের আবেদনে সন্তুষ্ট হয়েছেন এবং তারা
তারাও জানিয়েছেন যে এই মামলাটি দ্রুত শেষ করার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা গ্রহণ করবে। যদিও এই মামলায় আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে, তিনি যদিও এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। আমরা হয়তো তার কাছ থেকে শুনতে পারলে আসামি পক্ষে তার যে বক্তব্য সেটি হয়তো আমরা পেতাম। তবে আগামীকাল থেকেই এই মামলার যেহেতু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সরকার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই চাঞ্চল্যকর এবং এই যে নৃশংস এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা এই মামলার বিচার এবং দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় এই বিষয়টা নিয়ে সোচ্চার রয়েছে। আমরা আশা করছি হয়তো এদের যে কর্মপরিকল্পনা রয়েছে এবং যেভাবে এগোচ্ছে হয়তো এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে, আমরা এটাই মনে করছি। তবে আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এরপর হয়তো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে এই মামলা বিষয়ে সর্বশেষ তথ্য। নুসরাত, ধন্যবাদ। ৮ দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নিহত পরিবারের সাথে কথা হয়েছে, তদন্তে সকল রহস্য বের হয়ে আসবে। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হামে মৃত্যুর সংখ্যা কমে আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ সপ্তাহের শেষে প্যানিক আরও কমে আসবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ৬টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে। আমাদের তদন্ত টিম ওনাদের সাথে আলাপ করবেন। আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের 10:30টার সময় আমাদের লয়ার সহ আমাদের মিটিং হবে। মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনো কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু যাচ্ছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।